স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিসে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে। গুরুত্ব পাবে ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টি, সেই সাথে অ্যাসাইলাম ফাইলের সময়সীমা শেষ হওয়ার পর কি কি করণীয় সেই বিষয়ে কথা বলবো। সাথে আছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপনাকেও। জি, দর্শক যুক্ত হতে পারেন আপনারা টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা টিবিএন 24 আমাদের ফেসবুক পেজ যেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও যুক্ত হতে পারেন। জানাতে পারেন যে কোনো পরামর্শ, করতে পারেন যে কোনো প্রশ্ন, আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আজকের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে দর্শকদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমেরিকায় কিন্তু গড়ে প্রতি মিনিটে প্রায় 20 জন মানুষ পরিবারের সদস্য দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন। এক বছরে এর সংখ্যা 10 মিলিয়নেরও বেশি, এবং প্রতি বছর গড়ে 17,000 মানুষ পারিবারিক সহিংসতায় মৃত্যুবরণ করেন, এমনটি নথিভুক্ত হয় শুধুমাত্র। চিকিৎসা সেবা নেন 2.2 মিলিয়ন মানুষ, যার ব্যয় $37 বিলিয়ন। একটি অনিরাপদ সম্পর্ক থেকে যারা বের হতে চাচ্ছেন তাদের জন্য এই দেশের অভিবাসন নীতি কতটা সুরক্ষা নিশ্চিত করছে? শুধুই কি নারীরা এই সুবিধা পাবেন? কারণ আমেরিকার একদম সরকারি যে গবেষণা সেটি কিন্তু বলছে প্রতি 3 জনে একজন নারী যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তেমনি প্রতি 4 জন পুরুষের মধ্যে একজন পুরুষও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। তো সেই ক্ষেত্রে পুরুষদের অধিকারে কি বলছে আইন? ভুল বোঝাবুঝি কিংবা মিথ্যা অভিযোগের শিকার অভিযুক্তই বা কি করবেন? সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আইনজীবী এন মজুমদার রয়েছেন। আমরা আলোচনা শুরু করতে চাই। এন মজুমদার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। পারিবারিক সহিংসতার বিষয়টি আলোচনায় থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটু জানতে চাইবো যে পারিবারিক সহিংসতার শিকার একজন ভিকটিম, তিনি যদি এই দেশে অভিবাসন খাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পেতে চান, বিশেষ করে গ্রিন কার্ডের ক্ষেত্রে যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আসলে কিভাবে আবেদন করতে পারবেন, কিংবা তিনি কি আসলে কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা? থ্যাংক ইউ। সর্বপ্রথম আপনাকে আমি রিয়েলি অত্যন্ত ইমপ্রেস হয়েছি যে একটা পরিসংখ্যান যে দিচ্ছেন, কি পরিমাণ লোক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। ইয়ারলি একটা স্ট্যাটিস্টিক হিসাব দিলেন, ডেইলি একটা হিসাব দিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষ জানা দরকার। এখন অনেকে বলতে পারেন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমি তো অনেক কথাই বলি। এটা কারণ হলো ইট ইজ এ হিউজ প্রবলেম। কারণ এটা যে প্রেসিং নিড বলবো, আমাদের জনগণকে গণসচেতনতা সৃষ্টি করা, যাতে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাকে প্রিভেনশন কীভাবে করা সেভাবে বলতে হবে, এবং যদি প্রিভেন্ট করা না যায় কি কি সুযোগ সুবিধা আছে সেটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমের, সেটা নিয়ে আমরা কথা বলবো। সুতরাং যেটা আপনার কোশ্চেন ছিল, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা ভিকটিম একজন নারী বা পুরুষ, সে যদি পারিবারিক সহিংসতার শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটা যদি ইমিগ্রেশন কোর্টে সে প্রমাণ করতে পারে, বেসিক প্রমাণসমূহ স্টেটমেন্ট হইতে পারে, পুলিশ রিপোর্ট হইতে পারে, ডাক্তারের রিপোর্ট হইতে পারে, সাইকোলজিক্যাল রিপোর্ট হইতে পারে, অ্যান্ড দেন একজন ব্যক্তি বা একজন স্ত্রী হোক, একটা মেয়ে হোক, সেটা যদি মেয়ে হয়ে যদি স্বামী কর্তৃক অত্যাচারিত হয়, অথবা স্বামী যদি মেয়ে কর্তৃক অত্যাচারিত হয়, উভয় ক্ষেত্রেই আইনের বিধান রয়েছে সে গ্রিন কার্ড পেতে পারে। সেটা সিচুয়েশনটা এরকম হইতে পারে, যেমন আমাদের অনেকেই একজন স্বামীকে বা স্ত্রীকে বাংলাদেশ থেকে বা বহির্বিশ্বের অন্য কোনো রাষ্ট্র থেকে এখানে নিয়ে আসেন, ফিয়ান্সে বিষয়ে নিয়ে আসেন, অথবা কেউ ভিজিটে আসার পর এখানে একজন ইউএস সিটিজেনকে বিয়ে করতেছেন, একসাথে থাকবেন, প্রক্রিয়েশন হবে, ফ্যামিলি রেইজ করবেন, সেটা তো আছেই। ইন দ্য মিন টাইম সবার প্রত্যাশাও থাকে, যার কার্ড নাই সে কার্ডটাও হতো তার হাজব্যান্ড বা স্ত্রীর মাধ্যমে সেটা হয়ে যেতে পারে। তো দেখা গেল বিয়ের 1 বছর বা 2 বছর হয়েছে, তাদের ভিতরে পরবর্তীতে একটা ভুল বোঝাবুঝির কারণে, পারিবারিক সহিংসতার কারণে সেপারেশন হয়েছে, দুই দিকে চলে গেছে। ওই ক্ষেত্রে যদি উক্ত স্বামী বা স্ত্রী প্রমাণ করতে পারে যে তাকে শারীরিকভাবে, মানসিকভাবে, ইমোশনালি টর্চারিং করা হয়েছে এবং তার অধিকার ভায়োলেট করা হয়েছে, তখন ইউএস গভর্নমেন্ট দে স্ট্যান্ড ইন ফেভার অফ দি ভিকটিম। কারণ তারা ধরে নিয়ে যে একজন ইউএস সিটিজেন কর্তৃক যদি একজন অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়, তাকে যুক্তরাষ্ট্রের একটা ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ হিম। ওই নিরিখে I-360 ফাইল করে একজন ভিকটিম ওমেন, সে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারের ওই আইনের আওতায় সে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারে। এবং দেয়ার আরেকদিন হয়তো সেই হিসাবটা আপনারা দিতে পারবেন, দেয়ার
থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন পেন্ডিং, এবং এই লেজিসলেশনটা খুব বেশি পুরানো লেজিসলেশন না, আই থিঙ্ক আই বিলিভ সিন্স 1996 থেকে আইনটি পাস হয়েছে টু প্রটেক্ট দি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এছাড়াও পারিবারিক সহিংসতার শিকার শুধুমাত্র স্বামী বা স্ত্রী নয়, পিতা মাতা হইতে পারে, মাতা পিতা হইতে পারে, ভাই বোন হইতে পারে, বোন বোন হইতে পারে। ফ্যামিলি রিলেশনশিপের ভিতরে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ফ্যামিলিতে যদি কেউ সহিংসতার শিকার হয়, দে আর প্রটেক্টেড আন্ডার দেয়ার সেম ল। জি, আমরা সুযোগ সুবিধার কথা জানলাম। অভিবাসন ক্ষেত্রে আসলে একজন ভিকটিম কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, আমি একটু জানবো ইন দ্যাট নোট, যিনি অ্যাবিউজার কিংবা যিনি আসলে অভিযুক্ত, তিনি যদি ইউএস সিটিজেন কিংবা ইউএস এর বৈধ নাগরিক না হন, তাহলে সেই ক্ষেত্রেও কি ভিকটিম এই ধরনের সুযোগ সুবিধা পাবে? আনফরচুনেটলি নট আন্ডার দ্যাট ল, কারণ সেখানে কন্ডিশন হচ্ছে আপনার ভিকটিমটা হইতে হবে ইউএস সিটিজেন কর্তৃক ভিকটিমাইজড হইতে হবে, অথবা ইউএস গ্রিন কার্ডধারী কর্তৃক হইতে হবে। তবে দ্যার ইজ এক্সেপশন, যদি আপনার আন্ডার দি ইমপ্রেশন থাকে যে সেই লোকটা আপনাকে সিটিজেন করি সিটিজেন, আপনি স্ট্রংলি বিলিভ দ্যাট হি ইজ এ সিটিজেন বাট হি ইজ নট, সেক্ষেত্রে হয়তো দ্যার কুড বি এক্সেপশন, বাট দ্যার জেনারেল রুল ইজ ভিকটিম হ্যাজ টু বি অ্যাবিউজড বাই দি ইউএস সিটিজেন অর ইউএস এলপিআর, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট। জি, আমরা শুধুমাত্র পার্টনারের বিষয়টি আলোচনায় নিয়ে এসেছিলাম। পরিবারের অন্যান্য সদস্য দ্বারা যদি কেউ আসলে নির্যাতনের শিকার হন, বাবা মা ভাই বোন, সেই ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে যেমন আপনার এক ভাই ইউএস সিটিজেন, আরেক ভাই এখানে ভিজিট ভিসা আসছিল, এরকম সিনারি হইতে পারে বা স্টেপ বাদার হইতে পারে, সেই দ্যাট কুড সেম ল ক্যান বি অ্যাপ্লাই। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তি ক্রাইমের শিকার হয়, সে পারিবারিক না, বা দেখা গেল ম্যানহাটন থেকে কাজে ফেরার পথে রাস্তায় দুষ্কৃতিকারী তাকে চরমভাবে বেদম প্রহার করেছে, অজ্ঞান করেছে, অ্যাম্বুলেন্স আসছে, পুলিশ আসছে, পারপিট্রেটর বা যে আসামি তাকে ধরা হয়েছে, ট্রায়াল হইতেছিল, এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ওই যে ভিকটিম যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সাক্ষ্য সরকারকে হেল্প করেছে, সেক্ষেত্রে যদি পুলিশ ডিপার্টমেন্ট সার্টিফাই করে দেন সে ইউ ভিসা পেতে পারে, ওইটাও একটা, ওই ভিকটিমও কিন্তু গ্রিন কার্ড পেতে পারে। এই নট অনলি গ্রিন কার্ড, তাদের লস অফ ওয়েজেস, তার ওয়ালেট নিয়ে গেলো, তার জিনিসপত্র নিয়ে গেলো, এগুলো ক্রাইম ভিকটিম বোর্ড থেকে কিন্তু কম্পেনসেশন দেয়। অনেক সময় অনেকের ধারণা রাতের অন্ধকারে কেউ আমাকে মারছে, মারি কোথায় চলে গেছে, কে মারলো সেটাও জানি না, কে নিছে সেটাও জানি না, বাট ডোন্ট বি ইউর ওন লয়ার, টক টু এ লয়ার। ওই ক্ষেত্রে সিটি প্রশাসন, স্টেট প্রশাসনের একটা রেসপন্সিবিলিটি থাকে। আমার রাস্তায়, আমার সিটির রাস্তায় একজন লোক ভিকটিমাইজড হয়েছে, তাকে তারা যদিও সেখানে টর্ট লয়ের আওতায় পার্সোনাল ইনজুরি কেস হবে না, তবে সেখানে ক্রাইম ভিকটিম বোর্ড থেকে একটা ফান্ড থাকে, তার অন্তত কাজে যাইতে পারে না 1 মাস, তার ওয়ালেট নিয়ে গেছে, সেখানে ছিল $2000, অথবা একটা গই ছিল $1000, স্বর্ণপাতি অন্য জিনিস ছিল, দ্যাটস রিকভারেবল। এইটাও আমি জানান দিতে চাই আপনাদের টেলিভিশন শোর মাধ্যমে। তো যিনি হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন ভিকটিমের সাথে, তিনি যদি কোনো হোমলেস হন কিংবা তিনি যদি এমন কোনো ব্যক্তি হন যে তার কোনো প্রপার ডকুমেন্টেশন নেই, সেই ক্ষেত্রে কি হবে? ওয়েল দ্যাটস সেপারেট, কারণ রিকভারি পাচ্ছেন আপনি সিটি প্রশাসন থেকে। ওইটা যে ব্যক্তি পারপিট্রেটর, যে আপনাকে আঘাত করেছে, আক্রমণ করেছে, তার কিছু থাকুক বা না থাকুক, তার বিচার হবে ক্রিমিনাল লয়ের আওতায়, হি হ্যাভ টু গো টু জেল টাইম। সে কিছু ফাইন্যান্সিয়ালটা হলো সিভিল লাইবিলিটি, সিভিল লাইবিলিটি কিছু সিভিল লাইবিলিটি ইজ রিকভারেবল অনলি ইফ ইউ হ্যাভ, কারণ আপনি আমাকে ক্ষতিগ্রস্ত করেছেন, আমি আপনাকে সিভিল করে মামলা করেছি, জাজমেন্ট হয়েছে, কিন্তু আপনার কাছে টাকা নাই, দেন ইটস নট রিকভারেবল। স্টেট ভিকটিম এখানে সরকারবাদী হয়। জি, আচ্ছা, আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামিম নাহার জামাইকা থেকে বলছি। জি, আমার একটা কোশ্চেন ছিল আমার কাছে, যে আমার ছেলে, আমরা অ্যাসাইলাম করছিলাম 2016-তে, আর এরপরে আমরা আবার অ্যাসাইলামটা ক্যান্সেল করি 2022-এ। আমার ছেলে আমার জন্য গত বছর জানুয়ারিতে অ্যাপ্লাই করছে, ও সিটিজেন, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছে, ফেব্রুয়ারিতে, কিন্তু এতদিন আমাদেরকে আর ডাকে নাই। আমাদের পরে আরেকজন করছে, আমার রিলেটিভ, তারা গ্রিন কার্ড পেয়ে গেছে, তারা অ্যাসাইলাম করে নাই, কিন্তু আমরা অ্যাসাইলাম করছি। তো এর জন্য আমাদেরকে এখন ডাকছে, আজকে আমাদেরকে পেপার পাঠাইছে, 4 তারিখে আমাদের ইন্টারভিউ, জুন মাসের 4 তারিখে আমাদের ইন্টারভিউ।
তো আমরা আমাদের কি কোনো সিরিয়াস কিছু হবে নাকি শুধু কিছু কোশ্চেন করবে, শুধু ফেডারেল প্লাজাতে আমাদেরকে ডাকছে? ওকে, এই আমার কোশ্চেন। থ্যাংক ইউ। এই কোশ্চেনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখানে কয়েকটা বিষয় আছে। ফার্স্ট অফ অল, আপনি এখানে আসার পর অ্যাসাইলাম ফাইল করেছিলেন নিশ্চয় ওইভাবে গ্রিন কার্ড পাওয়ার জন্য। যেহেতু আপনি ধরে নিতেছি যে আপনি এখানে লিগেলি ঢুকছেন, যারা লিগেলি এসে থাকে তাদেরকে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যেহেতু আপনার সান ইউএস সিটিজেন, সে আপনাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অর্থাৎ এখান থেকে গ্রিন কার্ড দিতে পারে, হুইচ ইজ এক্সেলেন্ট। বাট আপনি একটা কথা বলেছেন যে ক্যান্সেল করেছেন, দ্যাট ইজ নট ক্যান্সেল, এটা হবে উইথড্রয়াল। সো আপনি প্রপারলি উইথড্র করছেন কিনা এটা একটা ইস্যু, এবং নিশ্চয়ই আপনার লয়ার আছে অ্যাসাইলাম কেস, যদি লয়ার থাকে তার সাথে কথা বলে নেবেন। সেকেন্ড থিং হলো, আপনার কোশ্চেন হচ্ছে, বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 7 তারিখে, জুন মাসের 7 তারিখে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইন্টারভিউ হবে। সো এই ইন্টারভিউতে সাধারণত যেটা হয় সেটা আপনাকে বলি, সেটা হলো তারা দেখতে চাইবে যে, ফার্স্ট দেখতে চাইবে যে আপনার ছেলে এবং আপনার এটা পারিবারিক সম্পর্ক আছে, এটা বার্থ সার্টিফিকেট দেখবে, এস্টাবলিশ করবে যে ইউ আর এ সান অফ ইউ আর এ মাদার অফ এ ইউএস সিটিজেন, সেটা এস্টাবলিশ করবে উইদিন ফিউ মিনিট। এরপরে দেখবে তারা যে আপনি লিগেলি আসছেন কিনা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. থার্ড থিং দেখবে যে আপনারা যে মাতা এবং ছেলের সম্পর্কটা কনস্ট্যান্টলি চলমান আছে কিনা, যেমন আপনারা একই ঘর থাকছেন বা ইউটিলিটি বিল দিচ্ছেন বা মোটামুটি একটা সম্পর্ক রাখছেন, নাকি এটা শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য ফাইল করছে, সেটা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেবে, সিরিয়াসলি দেখবে, অত সিরিয়াস না মোরলেস, সেটা দেখবে। এটা হলো একটা। এখন কী প্রত্যাশা করবে সেটা বলতে পারবি না। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনটা I-485, I-765, I-130, এটা কনকারেন্ট ফাইলিং একটা ব্যবস্থা, এটা যদি কোনো লয়ার না করে থাকে, এটা মোস্ট অফ দি টাইম ওখানে কতগুলো রং বক্সে মার্ক করা হয়, কনফিউজিং স্টেটমেন্ট, এখানে অনেকগুলো ইয়েস আর নো বক্স আছে। আপনি কি সামরিক বাহিনী যাইতে চান কিনা, সরকারের জন্য কি এইটা করতে চান কিনা, ওইটা করতে চান, আরও কোশ্চেন থাকে। এইসব কোশ্চেনগুলো যদি ভুল দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার গ্রিন কার্ড আপনাকে দিবে না, ক্যান্সেলও করবে না, আরও ডকুমেন্টস চাইবে। সেই জন্য আপনার প্রতি আমার অনুরোধ হবে, আপনার যদি লয়ার থেকে থাকে, ইমিগ্রেশন লয়ার থেকে থাকে, তার কাছে ওই তারিখের আগে আপনি একটু পেপার ওয়ার্কগুলো রিভিউ করে নিন। I-485, I-765, I-864, এফিডেভিট অফ সাপোর্ট, এই ধরনের ফর্মগুলো সব কমপ্লিটলি করা হয়েছে কিনা এবং সাপোর্টিং ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে কিনা, না হলে কী কী সাপোর্টিং ডকুমেন্ট নিতে হবে, আপনার ইন্টারভিউ কার্ডে লেখা আছে, ওগুলো নিয়ে যেতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ইন্টারভিউর আগে আপনি সমস্ত কিছু দেখে নেবেন, এবং যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন একটা লয়ার নিয়ে যাবেন, অ্যান্ড ইট উইল বি এক্সেলেন্ট। আপনি গ্রিন কার্ড নিয়ে ফিরে আসবেন। আপনাকে অগ্রিম ধন্যবাদ TVN 24-এ কল করার জন্য। কিন্তু একটা বিষয় একটু আমি এখানে যোগ করতে চাই মজুমদার, সেটি হচ্ছে যে উনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন যাবেন। ওনার ছেলে ওনার জন্য অ্যাপ্লাই করেছেন ইউএস সিটিজেন হিসেবে, কিন্তু এর আগে যে উনি অ্যাসাইলাম ফাইল করে আবার সেটি উইথড্র করে নিলেন, ওইটা কোনো বাধা হবে না, কোনো নেতিবাচক প্রভাব পড়বে না? কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, কারণ যারা অনেক শতে শতে হাজার হাজার মানুষ অ্যাসাইলাম ফাইল করে, অ্যাসাইলাম ফ্রেন্ডলি থাকে মেবি 10 ইয়ার্স, ওই 10 বছরের ভিতরে এরা অন্যান্য রিলিফ, আদার রিলিফ অ্যাভেলেবেল হয়। যেমন সামবডি ফল ইন লাভ, গেট ম্যারিড, সামবডি ছেলে মেয়ে যায়, এরকম তার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, তখন ওইটা উইথড্র করে, এবং অথবা ছেলে মেয়ে বিয়ে করিয়া ওই ছেলে মেয়ের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করে। সো দেয়ার ইজ লট অফ স্টোরি বিহাইন্ড স্টোরি। কথা হলো আমেরিকান ইজ সো মাচ ল, so many immigration law, one law helps, one law obstructs, the other law comes, everything is collapsed. So there is section 245, যেটা প্রেসিডেন্ট ক্লিন্টন এস্টাবলিশ করে গিয়েছিলেন, যেটা পুরানো মানুষ করতে পারবে। ওই সেকশন 245 ইজ দ্য এক্সিলেন্ট ল ফর দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি। এই সেকশন 245 এর আওতায় ওনার ছেলে এখানে ওনার জন্য অ্যাপ্লাই করতে পারছে। জি, আমরা আরো একটা দর্শকের ফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি প্রেসিডেন্টকে বিশ্বনাথ বিশ্বাস বলছি। এর মজুমদার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমার আত্মীয় 2020 সালে করোনার সময় বাংলাদেশে গেছিল। বাংলাদেশে যাওয়ার পরে তার হাজবেন্ড মারা যায় এবং সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
তারপরে সে এখন আবার আসতে চায়, তার গ্রিন কার্ড 10 বছরের গ্রিন কার্ডের মেয়াদ আছে, সে কি আসতে পারবে? ওয়েল, উত্তরটা দিয়ে এখানে ফার্স্ট অফ অল এটা উনি র হইতেছে যারা গ্রিন কার্ডধারী তারা 1 বছরের বেশি সময় যদি যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হয় সেক্ষেত্রে পারমিশন নিয়ে যেতে হয়, 2 বছর পর্যন্ত পারমিশন নিতে হয়। এখন ধরে নিলাম উনি 2 বছরের পারমিশন নিয়ে গিয়েছে বা পারমিশন ছাড়াই দেশে গিয়েছিল, যাওয়ার পরে দেয়ার সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন। সো ল হয়েছে এরকম, if there is a situation beyond your control, as a result you are unable to come. So situation was beyond her control during the worldwide coronavirus-এর কারণে উনি আসতে পারেন। বাট করোনা যখন শেষ হয়েছে, আরও 2 বছর হয়ে গেছে, এতদিন পর্যন্ত উনি কেন ছিল এটা উনি জাস্টিফাই করা ভেরি ডিফিকাল্ট হবে। আরেকটা কথা হলো, এইটা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে সবাইকে নিতে বলি, যারা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী তাদের ম্যান্ডেটরিলি তারা এখানে প্রমাণ করতে হয় যে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে তাদের নামে লিজ আছে অথবা তাদের নামে বাড়ি আছে, তারা ট্যাক্স ফাইল করছে, তারা ইউটিলিটি বিল পে করছে, তারা সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, তাদের মেডিকেড আছে, মেডিকেয়ার আছে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। দেয়ার শুড বি এ ফাইন্যান্সিয়াল টাই, সোশ্যাল টাই। যদি এগুলো না দেখাতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পুনরায় প্রবেশ করতে দেয় না। তো এই ক্ষেত্রে ওনাকে যে SB1 ভিসা অ্যাপ্লাই করে আসার কথা আছে, সে SB1 উনি অ্যাপ্লাই করতে পারে, বাট মোস্ট লাইকলি SB1 ওনার জন্য ডিনাই করবে যদি না উনি দেখাইতে পারে যে অল দিস ইয়ার্স উনি সিরিয়াসলি ইল ছিল, হসপিটালাইজ ছিল, রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিল, অথবা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার লাইক ওনার হাজব্যান্ড বা কেউ নিকট আত্মীয় ওইরকম রিহ্যাবিলিটেশনে ছিল। এই জন্য ওনার সাহসর্য, ওনার পরিচর্যার দরকার ছিল এখানে। এই ক্ষেত্রে ইমিগ্রেশন একটা এক্সেপশন রুলে ওনাকে রিএন্ট্রি পারমিট দিতেই পারে। সো SB1 ইজ দি নাম্বার 1 চয়েস, এবং মোস্ট লাইকলি এটা কাজ হবে না। সেক্ষেত্রে ওনার জন্য ওনাকে আগে যিনি আনছিল ওনার ছেলে বা স্বামী আবার অ্যাপ্লাই করতে হবে, এরকম সিচুয়েশন বউ আছে। কিন্তু ওনার তো হাজবেন্ড মারা গেছে এবং উনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এতদিন। ছিল, বাট ইট অলসো ডিপেন্ড হাজবেন্ড কখন মারা গেছে। হাজবেন্ড মারা গেছে আজকে, তারপর 2 বছর আপনি বসে রয়েছেন। সো দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। হাজবেন্ড মারা যাওয়ার পরে 6 মাস আপনি দুঃখ প্রকাশ করলেন, কবর জিয়ারত করলেন, এরপরে তো স্বাভাবিক হওয়ার কথা ন্যাচারালি। শুধু ডিপেন্ড করে হাউ লং, কবে হাজব্যান্ড মারা গেছে এটার উপর ডিপেন্ড করছে। দ্যাটস ওয়াই শি ক্যান ট্রাই SB1 ভিসা টু রিএন্ট্রি, এবং এটা ডিপেন্ড করবে উনি কত সিরিয়াসলি এটা প্রমাণ করতে পারে যে ওনার থাকাটা ওখানে নেসেসারি ছিল। জি, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। MG নূর তিনি বলছেন যে তিনি কিছুদিন আগে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন এবং এর কয়েকদিন পরে তার কর্মক্ষেত্রে তার একজন সহকর্মীর সাথে তার সমস্যার কারণে তিনি পুলিশের কাছে গ্রেফতার হন, অর্থাৎ তিনি অ্যারেস্ট হন। পরবর্তীতে মামলাটি কোর্ট থেকে ডিসমিস হয়ে যায় এবং এরপরে ডিসমিসাল যে কাগজটি সেটি তিনি USCIS এ জমাও দিয়েছেন। এই ঘটনার উনি উল্লেখ করেছেন এটা 5-6 মাস আগের। এখন সেই ক্ষেত্রে আসলে উনার গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা কিংবা প্রতিবন্ধকতা হবে কি? জেনারেল রুল হচ্ছে যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকুজিশন থাকে, অ্যারেস্ট হয়ে থাকেন, পরে যদি আপনার এটা ডিসপোজিশন রেকর্ড বলা হয়, যদি ডিসপোজিশন রেকর্ড থেকে থাকে এটা কোনো সমস্যা হবে না। জি, আমাদের সঙ্গে শাহাদাত হোসেন আছেন, তিনি বলছেন আজকে তার ওয়াইফের NVC ডকুমেন্টারিটা কোয়ালিফাইড হয়েছে, কত মাস আসলে লাগতে পারে ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য? তিনি একজন USA সিটিজেন। শিওর। সো ডকুমেন্টারি কোয়ালিফাই শব্দের অর্থ হচ্ছে আপনার যত কাগজপত্র দিয়েছেন এগুলো ঠিক আছে, এরপর আপনাকে আর কোনো প্রকার ওরি হইতে হবে না। অনলি থিং ইউ হ্যাভ টু ডু ইজ ওয়েট ফর দ্য ইন্টারভিউ। বাট এখন 2020 সালের শেষের দিকে যারা ডকুমেন্টারি কোয়ালিফাই করছে তাদের অনেকে ডাকে নাই। আর এটা কি যদি ওয়াইফ হাজব্যান্ডের যদি হয়ে থাকে অ্যাটলিস্ট আমরা বলি আরও 1 বছর থেকে কিছু সময় বেশি ওয়েট করতে হবে। জি, আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাই যে আমরা যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছিলাম, যিনি ভিকটিম তার যদি কোনো সন্তান থাকে তিনি তার নিজের জন্য আবেদন করার পাশাপাশি সন্তানের জন্য আবেদন করতে পারবেন। অলওয়েজ ইজ দ্য রুল। সাপোজ আপনি যদি ভিকটিম হিসাবে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে আবেদন করে থাকেন, আপনার চিলড্রেন আন্ডার 21 এভরিওয়ান আন্ডার দ্যাট পিটিশন। আচ্ছা, কি কি রিকোয়ারমেন্ট আসলে পূরণ করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের প্রমাণ করতে হবে? শিওর। রিকোয়ারমেন্ট হলো যে আপনি যে বলছেন আপনি US সিটিজেন বা গ্রিন কার্ডধারী করতে অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, মেন্টালি ইমোশনালি হয়েছেন। তো সেক্ষেত্রে আপনার যদি আপনি ক্লেম করেন যে আমি শারীরিকভাবে টর্চারের শিকার হয়েছি, সে ডাক্তার রিপোর্ট থাকতে হবে। যদি বলে যে মানসিকভাবে
আমাকে টর্চার করছে, তুমি ফকিরনি, তুমি ভালো না, ইউ ডোন্ট লুক গুড, তুমি আমার বউ হওয়ার উপযুক্ত না, বা তুমি আমার স্বামী হওয়ার উপযুক্ত না, এই ধরনের কথা মানসিকভাবে তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দেন দেয়ার শুড বি সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন। এটা কিভাবে প্রমাণ? There is a lot of psychologists. You go to psychologist, make the appointment. Psychologist for সমস্ত কথা শোনার পরে there is a licensed psychologist. তারা রিপোর্ট দিবে, yes, she is traumatized, she is mentally harmed, mentally ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্বামী কর্তৃক নির্যাতিত হয়েছে। আর ছেলেকে একজনকে বিয়ে করে আনলেন, আপনার মেয়ে হয়ে আপনি একজনকে আনলেন, আনার পরে আপনি বললেন যে তোমাকে তো আমি আনছি এই কাজ করার জন্য, তুমি আমার স্বামী হওয়ার যোগ্য, আমার একটা লোকের দরকার ছিল, আনছি তোমাকে। দ্যাটস অলসো ভেরি হার্ট ইউর ফিলিং। সো এই যে হইতে পারে। এছাড়া দেখা গেল সাইকোলজিক্যাল রিপোর্ট নিতে পারছেন না, হাসপাতাল থেকে রেকর্ডও নিতে পারছেন না, দ্যাট কুড বি এভিডেন্স যে আপনার বন্ধুবান্ধব, কর্মস্থলে আপনার সহকর্মীদের সাথে আপনি ওরা শেয়ার করছিলেন, সে একটা সাক্ষ্য দিবে যে হ্যাঁ হ্যাঁ এই অফলা বা এই মজুমদার আমাকে কর্মস্থলে আসতো, প্রতিদিন সকালে বলতো কীভাবে তার ওয়াইফ ব্রেকফাস্ট বানায় নেয়, ব্রেকফাস্টের কথা বললে তুমি নিজেরটা নিজে বানায় খেতে পারো, আর আমি তোমার কোনো সেবা করতে আনি নেই, তুমি আমার সেবা করতে আনছি। বাট দ্যাট শুড নট বি দি কনভারসেশন। হয়তো হাজব্যান্ডকে ওয়েলকাম করে না কখনো ঘরে, এই ধরনের কথাবার্তা বলছে, এগুলো শেয়ার করে, দেন সি ক্যান এটা এফিডেভিট দিতে পারে। এফিডেভিট হচ্ছে স্টেটমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল টু সে প্রুভ সার্টেন থিং আন্ডার ওথ, সে দিতে পারে, সেটা একটা সাক্ষ্য হতে পারে। এছাড়া পুলিশ রিপোর্ট হতে পারে। অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আপনি পুলিশ কল করছিলেন, সেটা পুলিশ রেকর্ড এখানে লেখা থাকে, কেন ডাকছিলেন আপনি, পুলিশ লেখে এখানে জিম্মি কল পুলিশ অ্যান্ড স্টেটেড দ্যাট his wife throw a cup of tea on him, and I saw him visibly upset. A report is excellent report. That can work. So there are so many ways you can prove. ওকে, আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বোনের বিয়ে হয়েছে আপনার 1 মাস আগে বাংলাদেশে, সেটা হচ্ছে ফোনে বিয়ে হয়েছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে বোনের বিয়েতে কি মানে আমরা নিজেরা এই ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন অলওয়েজ পাই থাকে। আনসার ইজ নো। আপনার ফোনের বিয়ে আপনি মানসিকভাবে প্রস্তুত নিয়েছেন, বিয়ে করছেন, সেটাকে যদি অপরপক্ষ মেনে নেয়, এটা বিবাহ হইতেই পারে, বাট ফর দ্য ইমিগ্রেশন পারপাস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সশরীরে উপস্থিত হয়ে বিয়ে না হওয়া পর্যন্ত। ইভেন কি ফিয়ান্সি ভিসা করতে পারবেন না। ফিয়ান্সি ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীকে বাংলাদেশে আনার 2 বছরের মধ্যে প্র্যাকটিক্যালি দেখা হইতে হবে। সুতরাং যেহেতু প্র্যাকটিক্যালি দেখা হয় নাই, ফোনের বিয়ে ইমিগ্রেশন পারপাসে অ্যাকসেপ্ট হবে না, বাট আপনি সামাজিকভাবে সেটাকে গ্রহণ করতেই পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন দর্শক। টিবিএন অ্যানালাইসিস নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিবিএন অ্যানালাইসিসে। আজ আমরা কথা বলছি ইমিগ্রেশন নিয়ে, গুরুত্ব পাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এবং অ্যাসাইলাম, এই দুটো বিষয়। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। দর্শক যুক্ত হতে পারেন আপনারাও, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন, অথবা TBN 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, জানাতে পারেন যে কোনো পরামর্শ, করতে পারেন যে কোনো প্রশ্ন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করব, একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। জনি চৌধুরী যুক্ত আছেন, তিনি বলছেন তার বাবা মার DQ কমপ্লিট হয়েছে সেপ্টেম্বর 2023-এ, কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিসা ইন্টারভিউর জন্য? ওকে, পিতা মাতা যেহেতু সেটা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার এবং ওইটাও কারেন্ট, সো ডিকিউ শব্দের অর্থ যেটা বলছিলেন ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, অর্থাৎ যতগুলো ডকুমেন্ট দিয়েছিলেন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে, আর কোনো ডকুমেন্ট আপনাকে আর দিতে হবে না। হ্যাঁ, সেটা। এবং আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে কতদিন সময় লাগবে। এটা ডিপেন্ড করে হাউ কুইক দে ক্যান প্রসেস।
ইউএস কনসুলেট ঢাকা সাধারণত কোনো কাউকে ইন্টারভিউ ডেট দেয় না, এনবিসি তাদেরকে স্লটগুলো নির্ধারণ করে, ওই অনুসারে যারা কোলাবোরেটলি কাজ করে। তো আমিও আশা করব 1 থেকে 1.5 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে আপনি ইন্টারভিউ পাবেন, যেহেতু মা বাপের। জি, ডোমেস্টিক ভায়োলেন্স আবারও ফিরতে চাই। যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন তিনি সরকারের কাছে আবেদন করবেন, তারপরে তিনি সুযোগ সুবিধা পাবেন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। ইন বিটুইন তিনি যদি হাজব্যান্ড দ্বারা শিকার হন ডোমেস্টিক ভায়োলেন্স এবং তাকে যদি বাসা থেকে বের করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে সরকার তার কোনো সুযোগ সুবিধা দিবে? You are really intelligent lady. Listen, there are so much information. এটা আমার ভেরি ফেভারিট সাবজেক্ট। সেটাকে বলা হয় সেফ হরাইজন। সেফ হরাইজনের বাংলা শব্দ কি হবে? শান্তির দিগন্ত। আচ্ছা, শান্তির দিগন্তে আপনাকে নিয়ে যাবে। লেটসে আপনি ম্যান হন বা ওমেন হন, যদি আপনার কথায় আচরণে ভঙ্গিতে পুলিশ ডিপার্টমেন্ট মনে করে যে ইউ আর নট সেফ ইন দি ওজন পার্ক অর ইন দি ব্রঙ্কস অর ইন দি ক্যাসেল হিল অর ইন দি কুইন সামহায়ার, আপনি এখানে সেফ না, আপনাকে বলবে যে অফলা তুমি তোমার বাড়ির ধারের নিকটবর্তী কোনো একটা জায়গায় যাও, সেখানে যাওয়ার পরে আমাদেরকে এই নাম্বারে কল দাও, আমরা পুলিশ ডিপার্টমেন্টের গায়ে নিয়ে আসি, তোমাকে শান্তির দিগন্তে নিয়ে যাব। কিন্তু তারপরে আসলে তার থাকা খাওয়ার পর সেখানে তাকে যদি সে ছোট বাচ্চা সহ সাথে থাকে, তাকে সেফ হরাইজনের হোটেল আছে, এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট আছে, আর যদি সিঙ্গেল লোক সিঙ্গেল এসআরও বলা হয়, সিঙ্গেল রুম অকুপেন্সি থাকে, সেখানে নিয়ে যাবে এবং সেখানে অ্যাসেসমেন্ট করা হবে তার স্বাস্থ্য, সে চিকিৎসক কিনা, সে চিকিৎসার দরকার আছে কিনা, সেখানে দেখা হবে তার কোনো ট্রেনিংয়ের দরকার আছে কিনা, সেখানে দেখা হবে তাকে হোম বাউন্ড করা যায় কিনা, তাকে কীভাবে পার্মানেন্ট হোমে দেওয়া যায়। কারণ তাকে যদি কোথাও হোটেলে রাখা হয়, একটা লোকের জন্য বর্তমান খরচ হলো $7,000 পার মান্থ। আচ্ছা, আবার একটা অ্যাপার্টমেন্ট কিন্তু $2,000 পাওয়া যায়, এক বেডরুম $1,000 পাওয়া যায়, $1,200 পাওয়া যায়। সুতরাং সরকারি প্রয়োজনে সরকারের কেজ ওয়ার্কাররা, একসময় আমি ওই ডিপার্টমেন্টে কাজ করছি, তারা মাঠে নামবে তোমার জন্য ঘর খুঁজবে, ঘরে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য বেস্ট কান্ট্রি অ্যান্ড দ্য বেস্ট সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো পৃথিবীর কোথাও এই ধরনের না। এই কারণে কোটি টাকা রেখে কর্মচারীর গাড়ি বাড়ি সব কিছু রেখে বলে মজুমদার ভাই আমি আমেরিকা আসতে চাই, হোয়াট এভার ইট নিডস। তো আমি কোশ্চেন করি যে তোমার চাকর আছে, চাকানি আছে, ড্রাইভার আছে, ইন্ডাস্ট্রি আছে, অফিস আছে, ফেয়াদা আছে, তুমি এখানে আসতে চাও কেন? আর বিলিভ মি, ওই ফ্যামিলির একজন মেম্বার এখানে আসার পরে তারা ম্যাকডোনাল্ডসে ঝাউ দেয়, বিভিন্ন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে, উবার ড্রাইভার, ডেলিভারি বয় হিসেবে কাজ করে, বাট ব্যাকগ্রাউন্ড ইজ হিউজ। ওয়াই? বিকজ অফ দ্য ল্যাক অফ ডিসিপ্লিন, ল্যাক অফ ডেমোক্রেসি, ল্যাক অফ ফিউচার, ল্যাক অফ সেফটি, এই কারণে আসে। সো টু আনসার ইউর কোশ্চেন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে ইমিডিয়েট রিলিফ অ্যাভেলেবেল, হাউজিং, এডুকেশন, জব সিক করার জন্য তাকে সুযোগ দিবে। তাকে শুধু বলবে না তুমি এখানে এখন আটকে থাকো, ওই বাসা তার দেওয়া হবে এবং তাকে টোকেন দেওয়া হবে যে ঠিক আছে তুমি জব খোঁজো, এখন তুমি নিজের পায়ে দাঁড়াও। আমার জানা মতে, আমি এখানে আই এম নট অ্যালাউড টু ডিসক্লোজ দি নেম, মেনি ওমেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এখন তাদের ছেলেমেয়েরা ডাক্তার লয়ার হয়েছে, ওই মহিলা নিজের পায়ে দাঁড়াইছে, গর্বাই সরকার দিয়েছে, এখনও সরকারের বাউসার দিচ্ছে তাকে, যে এখনও সে মেয়েরা বউ হয়েছে, মেয়েরা চলে গেছে, সে নিজে সরকারি ভরণ পোষণে এখনও আছে। সুতরাং সিটি স্পেন্ড বিলিয়নস অফ ডলার। এই ডোমেস্টিক ভায়োলেন্স হলো একজন লোক বেটি বা বেটা দেশ থেকে আসছে, এখানে কিছুই ট্যাক্স পে করে নাই, আজীবন জনগণের বোঝা, আজীবন মেডিকেল পাইতেছে, প্রেসক্রিপশন পাইতেছে, ঘর পাইতেছে, হাউজিং পাইতেছে। হু ইজ পেইং দিস? যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ, যারা 12 ঘন্টা কাজ করতেছে, ট্যাক্স পে করতেছে। আপনি ফেডারেল ট্যাক্স দিচ্ছেন, স্টেট ট্যাক্স দিচ্ছেন, সিটি ট্যাক্স দিচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিচ্ছেন, মেডিকেয়ার ট্যাক্স দিচ্ছেন, অল ট্যাক্সেস ইউজ করা হয়েছে দরিদ্র অসহায় জনগণের সাথে। বাট গুড থিং ইজ এখানে এই সমস্ত টাকার জবাবদিহিতা আছে, কেউ ইচ্ছা করে খাইতে পারবেন না, অনলি ভিকটিম ক্যান গেট ইট। সো দ্যাটস এ গুড সিস্টেম, বাট আই এম নট এনকারেজিং যে তুমি ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হও, মিশা কতগুলো কথা বানাও, দ্যাট শুড বি এ জেল টাইম। এই বিষয়টাতেই আমি আসতাম, এই যে এত সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার প্রলোভনে পড়ে কেউ যদি আসলে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে কিংবা আইনের অপব্যবহারের একটা সুযোগ তো থাকে, সেই ক্ষেত্রে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি আসলে কি করতে পারেন? Yes, a very serious crime, insurance fraud, jail time. He doesn't matter, he lawyer, he doctor, he যত বড় হোক, nobody is above the law. তো সুতরাং be extra careful, do not fabricate anything. এই দেশ অত্যন্ত একটা সুন্দর দেশ, আমরা so proud and honored that আমরা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, আমি পার্সোনালি বলি, I feel grateful every day.
আমি আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমরা একটা অত্যন্ত হতদরিদ্র অসহায় মানুষ আমরা আসি এখানে, যে শেল্টার পাইছি, যে অধিকার পাইছি। আমার প্ল্যানিং বোর্ডের আমি চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। আমি এখানে যখন প্রথমে এখানে ঢুকছি, প্রথমে মনে করছি কীভাবে খাবো, কীভাবে থাকবো, কোথায় কী করবো। ওই শহরের সিটি কাউন্সিলে আমি ইলেকশন করছি এবং মাথার উঁচু করে কথা বলি, গণমানুষের কথা বলি। সেই অধিকার, সেই ক্ষমতা, সেই পাওয়ার আমাদেরকে এই যুক্তরাষ্ট্রের সরকার, ডেমোক্রেসি এবং নিউ ইয়র্ক সিটিতে আরেকটা প্রজেক্ট আছে, সেটা আপনি কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। দরিদ্র অসহায় নিরীহ মানুষ কীভাবে ভোটে দাঁড়াতে পারে এবং সরকার সমস্ত টাকা দেয়, ওই কথাও একদিন আমরা বলবো। ওই প্রজেক্টে আমরা ইলেকশন করছি, উইদাউট এনি মানি আমরা এখানে ইলেকশন করতে পারছি। সুযোগ দিছে যে যাতে শুধু বিলিয়নেরা এখানে ইলেকশন করবে এমন কোনো কথা নেই। আজকে আমার ডিস্ট্রিক্টে বড় প্রেসিডেন্ট, সিটি কাউন্সিল মেম্বার, স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলি ওমেন, সবাই ওমেন এবং সবাই গ্রাসরুট অত্যন্ত সাধারণ মানুষ থেকে আসছে। এটা কেউই পুঁজিবাদী মানুষ না, কেউই ল্যান্ডলর্ড ছিল না, কেউ বাইরের মালিকও ছিল না। ইটস অনলি ইন আমেরিকা ইটস পসিবল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে যিনি মানে অভিযুক্ত তিনি যদি মনে করেন যে তার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আসলে তিনি যে প্রমাণ করার চেষ্টা করবেন অভিযোগগুলো মিথ্যা, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? আনফরচুনেটলি এখানে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া হয়। যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওকে ডাকাও হয় না, সুতরাং তার তর্ক বাড়াইতে চায় না। এই মহিলার কথায় বিশ্বাস করিয়া বা ছেলের কথায় বিশ্বাস করিয়া তাকে সব সুবিধা দেওয়া হয়, অপর পক্ষকে এখানে ডাকা হয় না। তাহলে তো অপর পক্ষ তো এরকমও সুযোগ থাকে যে তার সাথে অন্যায় হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়েল দ্যাটস অ্যানাদার থিং। যদি সাপোজ ধর সে এই মহিলা চায় গ্রিন কার্ড পাইতে চায় বেসড অন দি কমপ্লেন অ্যাকুইজিশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, সো তার অ্যাকুইজিশন রাইট হইলে তাকে গ্রিন কার্ড দিবে, বাট আদার পার্টিকে এই জন্য কোনো দণ্ডিত করবে না। জি, কারণ দেন ইজ টু মাচ কমপ্লিকেটেড হয়ে যায়। আমি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, আমরা ভালো আছি। দর্শক আশা করছি আপনিও ভালো আছেন। প্রশ্নটি করুন। জি, আলহামদুলিল্লাহ। জি, অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন ছিল। আমরা শুনতে পাচ্ছি। জি, কোশ্চেনটা হচ্ছে আমি L1 ভিসায় আসছি আর কি আপনার। দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি L1 ভিসায় আসছি আপনার এই আজকে প্রায় 6 মাস হচ্ছে আর কি। তো এখন আমি চাচ্ছি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো এখন গ্রিন কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করি আমি, এটা এই আপনার কোম্পানি থেকে করতে হবে না আমাকে নিজে করতে হবে? ওকে, আমি উত্তরটা দিই আপনাকে। আমি প্রাসঙ্গিকভাবে বলে ফেলি, আমি বহুদিন ম্যানহাটনের লার্জ ল ফার্মে আমরা প্রচুর L1 প্রসেস করতাম। সো এই হিসাবে আমার প্রচুর অভিজ্ঞতা আছে L1 থেকে গ্রিন কার্ডে। সো প্রসিডিওর হচ্ছে, আপনাকে যেই কোম্পানি L1 এক্সিকিউটিভ হিসাবে আপনাকে আনা হয়েছে এখানে, যে তারা সরকারকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আপনার মতো একটা এক্সিকিউটিভ অফিসার এখানে ওই ব্রাঞ্চ বা ওই কোম্পানি চালানোর জন্য প্রয়োজন আছে, এটা সরকার বিশ্বাস করে আপনাকে এখানে আনছে। এখন সরকার আবার ইচ্ছা করে যদি আপনার জন্য গ্রিন কার্ড আপনাকে স্পন্সর করে, আবার প্রমাণ করতে হবে যে আপনাকে এখানে পার্মানেন্টলি রাখার দরকার আছে, এবং পার্মানেন্টলি রাখার জন্য তারা প্রিভিলিং ওয়েজ দিতে পারে, লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হয়, এই ধরনের সব কিছু তারা প্রমাণ করতে হবে। এই জন্য আপনার নাম্বার 1, আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলতে হবে, এমপ্লয়ার আইনজীবী নিয়োগ করতে হবে, এবং এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না। অল ইউ নিড, এমপ্লয়ার হ্যাভ টু রেডি, able and willing to sponsor you for the green card. আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আশা করি দর্শক স্পষ্ট হয়েছেন। আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অনেক কথা বলেছি, একটু অ্যাসাইলামের বিষয়টি তো আসতে চাই। সাধারণত 1 বছরের সময়সীমা থাকে, সময়সীমা পার হয়ে যাওয়ার পরে আসলে একজন অ্যাসাইলাম সিকার তিনি কি করতে পারেন? থ্যাংক ইউ। এইটা অত্যন্ত ভাইটাল কোশ্চেন। আমাদের এখানে দেখা গেল বর্ডার ক্রস করে লোক হু করে ঢোকার পরে তাকে বন্ড দিয়ে সাই দেওয়া হয়েছে। এখন এই ইয়ং ম্যান মনে করছে আমাকে সাই দিছে, আই এম হিয়ার। ওখানে কিন্তু লেখা আছে যে ফর্মটা দিয়ে আপনাকে রিলিজ করছে, এটাকে বলা হয় NTA, নোটিস টু অ্যাপিয়ার। সো নোটিস টু অ্যাপিয়ার অর্থ হইল, এবং নোটিস টু অ্যাপিয়ার অ্যান্ড অর্ডার টু শো কজ, এখানে দুইটা কথা লেখা থাকে। এখানে লেখা থাকে ইউ আর রিলিজড from the United States, from the checkpoint, and you can remain here, but you must appear before the court
টু শো কজ হোয়াই ইউ উইল নট বি ডিপোর্টেড ব্যাক টু ইউর কান্ট্রি, আপনাকে কারণ দর্শাতে বলছে, এবং সেই ডেটটা অনেক সময় ইমিগ্রেশন ব্যাকলগের কারণে 2 বছরের পরে যাইতে বলছে কোর্টে। এর অর্থ এই নয় যে 2 বছর পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন। সো দেয়ার ইজ এ রুল, এদেশে ঢুকার 1 বছরের মধ্যে ফাইল করতে হয়। 1 বছরের মধ্যে যদি ফাইল না করেন, আপনি যত ভালো ক্লেমে হোক, ওই ক্লেমের মেরিটে যাওয়ার আগে আপনাকে প্রমাণ করতে হবে এটা এই যে দেরি করলেন, দেরিটা জাজের কাছে অ্যাকসেপ্টেবল কিনা, উইথ এ ক্লিয়ার অ্যান্ড কনভিন্সিং এভিডেন্স দ্যাট দেয়ার ওয়াজ এ সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল, দ্যাটস ওয়াই ইউ ওয়াজ নট এবল টু ফাইল উইদিন এ ইয়ার। এবং ওইটা প্রমাণ করা অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়ায়। আপনি এখানে ঘোরাঘাড়া করতেছেন, অ্যাপ্লাই করেন নাই, এখন জজ বলে দেন আই উইল নট অ্যাকসেপ্ট ইউর কেস, দেন ডান। সো এরকম কেস কিন্তু প্রচুর। অ্যাজ এ রেজাল্ট আমার মতো বয়সী যারা আমার সময় 1980 দিকে আমাদের সাথে আসছিলেন অনেক লোক, আসার পরে সে ইয়ং ছিল, কিছুই করে নাই, এরপর এখানে ছেলে মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চারা এখন সিটিজেন হয়েছে, আবার উনি 1 বছরের ভিতরে ফাইল করে নাই, আবার অন্য নামে আরেকটা কিছু করতে চাইছিল, এখন উনি হয়ে গেছে এখানে ফ্রড। এর কারণে পরিবারের সবাই তার অবদানে আসছে, এখানে সবাই গ্রিন কার্ড পাইছে, উনি গ্রিন কার্ড হয় নাই, এরকম বহু লোক আমাদের আছে, এবং দেশেও যাইতে পারে নাই, কারণ দেশে গেলে আর আসতে পারবে না। তো সুতরাং আমি সবাইকে অ্যালার্ট করতে চাই, ফাইল ইউর ক্লেম উইদিন এ ইয়ার। যদি আবার এক্ষেত্রে আরও বলতে চাই, যারা 1 বছরের ভিতরে ফাইল করছেন না, রুল হচ্ছে there should be a changing circumstances, as a result you was not able to do. Changing circumstances কি হইতে পারে, এটা ওপেন ফিল্ড টেলিভিশনে বলার মতো কাজ না, সেটা আপনার লয়ার যারা এক্সপার্ট, যারা ফাইল করে, যারা ইমিগ্রেশন নিয়ে প্রচুর লেখাপড়া করে, প্রচুর ট্রায়াল এক্সপিরিয়েন্স আছে, তারা বলতে পারবে। সুতরাং অলওয়েজ টেক কেয়ার ইউর সেলফ, কারণ এখানে আসার পরে আপনি সব নাম্বার 1 জব হবে আপনি কীভাবে লিগেলাইজ হওয়া যায়, বা যারা চেষ্টা করবেন কোনো না কোনো আপনি হবেনি, চেষ্টা না করে যদি আইডিয়ালি আপনি সময় কাটান, দেন দেয়ার উইল বি এ টাইম আপনি এখন প্রচুর টাকা আছে, বাট মানি ক্যান নট বাই এভরিথিং, আমার টাকা সব কিনা যাবে না। সো সেই আই ওপেনার হিসাবে ফাইল ইউর ক্লেম উইদিন এ ইয়ার অ্যান্ড টক টু ইয়ার অ্যাটর্নি, ফাইল ইট, পে ফর ইট অ্যান্ড ইজ ওয়ার্থ ইট। জি, আমাদের সময় শেষ হয়ে গেছে, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে তারপরে শেষ করবো। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম নিজামউদ্দিন, আমি নিউ ইয়র্ক সিটি থেকে বলতেছি। জি, দর্শক শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি আজকে 2 বছর মতো হচ্ছে, আমি সিটিজেন, আমার ডকুমেন্ট এগুলো সবগুলো দেওয়ার পরে ওরা বলছি ইন্টারভিউ ডেট দিয়েছে, প্রায় 10 মাস হয়ে গেছে, এখন ইন্টারভিউ কোনো ডেট পাইনি। ওকে, সো সেম থিং, আমি এই কোশ্চেনটা 3 জনেই করছি। যদি আপনি ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে থাকেন, যদি আপনি ইউএস সিটিজেন হয়ে থাকেন, 10 মাস যদি অতিক্রম করে থাকেন, আর ফিউ মান্থ আপনাকে ডাকি ফেলবে, অর্থাৎ অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নেই। এন মজুমদার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হয়েছে, ইনফরমেটিভ হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ শেয়ার ইট, দি মোর পিপল ইউ শেয়ার, দি মোর পিপল উইল নো, পিপল উইল বি বেনিফিটেড, অ্যান্ড শেয়ারিং ইজ কেয়ারিং। টিভিএন 24 এর সকল দর্শক শ্রোতা এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুভরাত্রি সবাইকে। আমার পক্ষ থেকেও শুভরাত্রি এবং ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের আয়োজনে। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।